ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য যে বিষয়বস্তুটা আমি নিয়ে এসেছি এই ভিডিওতে, সেই সাব টপিক বা বিষয়বস্তুটা হচ্ছে তরলের চাপ। অর্থাৎ কি না, তোমরা দেখতে পাচ্ছ এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ তরল রাখা আছে। নিশ্চয়ই তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে তরলটার ঘনত্ব হচ্ছে ডি। ওকে, এই তরলের মধ্যে এইচ গভীরতায় দেখো একটা এই বিন্দু আছে। আমি দেখো এখানে আলাদা কালার দিয়ে দেখানো আছে বিন্দুটা। এই বিন্দুটার উপরে তরল কি পরিমাণ চাপ দিচ্ছে, সেই বিন্দুটার উপর তরলের চাপটা আজকে আমরা নির্ণয় করব। এবং এই তরলের চাপ নির্ণায়ক যে সমীকরণটা আসবে বা সূত্রটা আসবে বা ফর্মুলাটা আসবে, সেই ফর্মুলাটাকে আমরা প্র্যাকটিক্যালি কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখাবো যে এই ফর্মুলাটা যে সত্যিই যেটা, সেইটা আমরা সেই ফর্মুলাটার প্রুফটা আমরা সেই বাস্তব উদাহরণগুলোর সাহায্যে নিজেরা যাচাই করে নেব। ঠিক আছে, চলো তাহলে বুঝে নেওয়া যাক। এই যে তরল পদার্থটা রাখা আছে পাত্রের মধ্যে, এই তরল পদার্থটার মধ্যে এইচ গভীরতায় এই যে বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ, সেই বিন্দুটার উপর তরলের চাপ আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, প্রথমেই আমি বললাম যে এই যে তরলটা আছে সেই তরলটার ঘনত্ব বলে দিলাম হচ্ছে ডি। দেখো এই যে টার্মগুলো ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, টার্মগুলো ব্যবহার করা হয় ইংলিশ নাম অনুসারে। ঠিক আছে, ঘনত্বের ইংলিশ হচ্ছে ডেনসিটি, এই জন্য এটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এইচ গভীরতায় আছে, গভীরতাকে হাইট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, ওই জন্য এটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। যে বিন্দুটার উপর তরলের চাপ নির্ণয় করতে হবে, সেই বিন্দুটার চারিদিকে একটা ক্ষেত্রফল কল্পনা করতে হয়। দেখতে পাচ্ছ এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে আমি ধরে নিয়েছি হচ্ছে এ। কেন এ ধরলাম? কারণ তোমরা জানো ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে এরিয়া। ওই জন্য আমি এই বিন্দুর চারিদিকে যে ক্ষেত্রফলটা কল্পনা করেছি, এই ক্ষেত্রফলটাকে আমি এ ধরে নিয়েছি। তাহলে এ, এইচ, ডি, এই ইংলিশ লেটারগুলো ব্যবহার করার কারণগুলো কি, সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার এই যে ক্ষেত্রফলটা ধরেছি, অর্থাৎ এ ক্ষেত্রফল বা এরিয়া যেটা ধরলাম, এই ক্ষেত্রফলের এই প্রান্ত থেকে খেয়াল করো, এই দাগগুলো টেনে আমি এই একটা কাল্পনিক চোঙ এখানে আমি মনে মনে ধরে নিলাম। এবার এই চোঙটা ধরে নিয়েছি আমার আলোচনার সুবিধার জন্য। কি সুবিধা? যে এই বিন্দুটার উপরে চাপ নির্ণয় করতে গেলে আমার এই কাল্পনিক চোঙটা হেল্প আমাকে নিতে হবে। এই জন্য এই একটা কাল্পনিক চোঙ, যে চোঙটার দেখতেই পাচ্ছ উচ্চতাটা হচ্ছে এইচ এবং চোঙটার তলদেশের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে হচ্ছে এ। এই চোঙটা আমি আমার আলোচনার সুবিধার জন্য ধরে নিয়েছি। ঠিক আছে, চলো এবার ফর্মুলাটা আমরা দেখে নিই। দেখো কি বলছে, এইচ গভীরতায় থাকা বিন্দুতে তরলের চাপ আমি কীভাবে নির্ণয় করব। তোমরা জানো অলরেডি, কোনো বিন্দুতে চাপ সমান সমান কী হয়, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়। অর্থাৎ কি না, চাপ ইজ ইকুয়াল টু কত হলো বলো, বল ভাগ ক্ষেত্রফল। ঠিক আছে, এখন বল মানে হচ্ছে কি, পার্টিকুলার এই যে এক্সাম্পলটা আছে এখানে বল মানে হচ্ছে এই যে চোঙটা আমি ধরে নিয়েছি, এই চোঙটার ওজনটাই হচ্ছে এর বল। মানে এই যে বিন্দুটার ওপরে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এই যে চোঙটা আমি ধরেছি কাল্পনিক, এই চোঙটার ওজনটাই হচ্ছে এই বিন্দুর উপর প্রযুক্ত বল। তাহলে বলের পরিবর্তে আমি কি লিখতে পারি, দেখো চোঙটির ওজন কথাটা লিখে দিয়েছি, আর ক্ষেত্রফল যেমন ছিল সেরকমই থাকলো। ক্লিয়ার? তাহলে এইবার এই চোঙটির ওজন আমাকে নির্ণয় করতে হবে। দেখো ওজনকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, ডাব্লু দিয়ে। ডাব্লু মানে কি, ডাব্লু মানে হচ্ছে ওয়েট। ওয়েটের জন্য আমি এখানে ডাব্লুর টার্মটা ব্যবহার করলাম। আর ক্ষেত্রফলের পরিবর্তে আমি এ ব্যবহার করব, সেটা আমি কেন ব্যবহার করলাম বলেই দিয়েছি, এরিয়া হিসাবে এ ব্যবহার করেছি। ক্লিয়ার? এবার তোমরা জানো যে ওজন সমান সমান কি বলো, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো ডাব্লুর পরিবর্তে আমি কি ব্যবহার করেছি, এম ইন্টু জি ব্যবহার করেছি। যেখানে এম কি হলো, এম হলো ভর অর্থাৎ কিনা মাস, আর জি হলো কি বলো, অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ কিনা এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। বুঝতে পেরেছো? অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটি যেহেতু আছে ওই জন্য এটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অভিকর্ষজ ত্বরণকে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। খেয়াল রেখো, আমি ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি, তার মানে এই টার্মগুলো বা লেটারগুলো ব্যবহারের লজিকটা তোমরা বুঝতে পারবে। তাহলে এম ফর মাস আর জি ফর হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। হলো? এ তো যেমন ছিল সেরকমই আছে, নিচটার আমি কোনো পরিবর্তন করছি না সমীকরণের। হলো? এইবার দেখো এই এমটাকে আমি কিভাবে চেঞ্জ করছি। তোমরা জানো যে ঘনত্ব সমান সমান কী বলো, ভর বাই আয়তন।
তাহলে ভর সমান সমান কত হবে? আয়তন ইন্টু ঘনত্ব। যদি বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লিকেশান করি তাহলে দেখো এম এর পরিবর্তে আমি কি ব্যবহার করলাম? ভি ইন্টু ডি ব্যবহার করলাম, অর্থাৎ চোঙটার ভলিউম বা আয়তন ইন্টু চোঙটার ঘনত্ব ইন্টু জি যেমন ছিল থাকলেও এ যেমন ছিল সেরকম রয়েছে। এইবার দেখো তোমরা যখন পরিমিতি করবে, পরিমিতিতে তোমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এগুলোর ক্ষেত্রফল বার করা শিখেছো, পরিসীমা বার করা শিখেছো। এরকম দেখবে উঁচু ক্লাসে উঠলে পরে বিভিন্ন ঘনবস্তুর ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, আয়তন এগুলো বার করার ফর্মুলা আছে। তাহলে পার্টিকুলার এখানে আমরা চোঙ নিয়ে আলোচনা করছি, ঘনবস্তু, ঠিক আছে, আমাদের আলোচনার সুবিধার জন্য। তাহলে চোঙটার আয়তন বার করার ফর্মুলা কি দেখো আমি পাশে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। চোঙের আয়তন সমান সমান হচ্ছে তলদেশের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে। অর্থাৎ এই যে ভলিউম যে টার্মটা ছিল সেই ভলিউমের পরিবর্তে, অর্থাৎ কিনা চোঙের ভলিউমের পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি? চোঙটার তলদেশের ক্ষেত্রফল, অর্থাৎ যেটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, নিশ্চয়ই মনে আছে, ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে কোনটা? এইচ। চলো একবার ছবিটা দেখে নিই। দেখো এই যে চোঙটা আছে, চোঙটার তলদেশের ক্ষেত্রফল ছিল কত? এ। আর উচ্চতা কত ছিল? উচ্চতা ছিল হচ্ছে এইচ। তার মানে এই চোঙটার ভলিউম কত হলো? এই চোঙটার ভলিউম যদি ভি হয়, ক্যাপিটাল ভি হয়, তাহলে ভি এর পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি বলো? ভি এর পরিবর্তে আমি ব্যবহার করতে পারি তলদেশের ক্ষেত্রফল, অর্থাৎ কিনা এ ইন্টু এই চোঙটার উচ্চতাটা, ঠিক আছে, অর্থাৎ কিনা এইচ। তাহলে এ ইন্টু এইচ আমি ব্যবহার করতে পারি ভি টার্মের পরিবর্তে, সেটাই আমি এই সমীকরণে ব্যবহার করেছি। ক্লিয়ার? তাহলে দেখো এ ইন্টু এইচ, আর ডি আর জি যেমন ছিল ওটাকে কোনো চেঞ্জ করিনি, সেরকম রেখে দিয়েছি। বাই নিচে যেমন এ ছিল হর হিসাবে, সেরকম এ বসে আছে। ক্লিয়ার আশা করি তোমাদের কাছে। এবার দেখো এ এ কেটে গেল, কেটে গিয়ে আলটিমেট তাহলে কী পড়ে থাকলো? এইচ ইন্টু ডি ইন্টু জি, অর্থাৎ কিনা এইচ ডি জি। তার মানে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো এইচ গভীরতায় থাকা বিন্দুতে তরলের চাপ ইজ ইকুয়াল টু কত হলো? ফর্মুলা বলো, এইচ ডি জি। অর্থাৎ কিনা ওই বিন্দুটির কত গভীরতায় আছে সেই গভীরতার উপর চাপ নির্ভর করে, যে তরলটা ব্যবহার করছি সেই তরলটার ঘনত্বের উপর চাপ নির্ভর করবে, আর যে জায়গায় আমি এক্সপেরিমেন্টটা করেছি সেই জায়গায় অভিকর্ষজ ত্বরণের ওপর কিন্তু সেই বিন্দুতে চাপটা নির্ভর করবে। এখন কথা হচ্ছে এই জি এর ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করি। এইচ ডি জি প্রত্যেকটা টার্ম আমি বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো কীভাবে এই তিনটে টার্মের উপর চাপ ডিপেন্ডেন্ট। এবার জি এর ব্যাপারটা বলি। ধরো তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট কলকাতায় বসে করছো, তাহলে কলকাতায় বসে করলে এক্সপেরিমেন্টটা জি এর যা মান হয়, এক্সপেরিমেন্টটা তুমি যদি দার্জিলিংয়ে বসে করো তাহলে জি এর মান কিন্তু অবশ্যই ডিফারেন্ট হবে। বুঝতে পারলে? এবং পরিষ্কার বুঝতে পারছো জি এর মান যদি কম বেশি হয় তাহলে এইচ গভীরতায় থাকা বিন্দুতে তরলের চাপও কিন্তু জি এর মান অনুসারে কিন্তু কম বেশি হবে। চলো কতগুলো উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই যে এইচ গভীরতায় থাকা বিন্দুতে তরলের চাপ সত্যি যে ওই বিন্দুটার গভীরতার উপর নির্ভর করে, ব্যবহৃত তরলের ঘনত্বের উপর নির্ভর করে, আর যে জায়গায় এক্সপেরিমেন্ট করছি সেই জায়গার অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, সেইটা আমরা কতগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝে নিই এবং যাচ করে নিই যে এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম বা প্রতিষ্ঠা করলাম সেই ফর্মুলাটা আদৌ বাস্তবে অ্যাপ্লিকেবল কিনা। দেখো এই উদাহরণটা ভালো করে খেয়াল করো। পাশাপাশি তুমি দুটো আলাদা আলাদা পাত্রে রাখা জল দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গামলায় রাখা জল, আর এটা হচ্ছে বোতলে রাখা জল। বোতলটারও নিচে একটা ছিদ্র করা আছে, গামলাটারও নিচে দেখো একটা ছিদ্র করা আছে, যে ছিদ্র দিয়ে জলটা বেরিয়ে পড়ে যেতে পারে। এইবার তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার কোন ছিদ্র দিয়ে জলটা বেশি প্রেসারে বেশি দূরে পড়ছে। দেখতে পাচ্ছ বোতলের নিচে যে ছিদ্রটা আছে সেইখান দিয়ে জলটা দেখো অনেক কিন্তু দূরে পড়ছে, অর্থাৎ কিনা এই বিন্দুতে কিন্তু তরলের চাপটা বেশি। কিন্তু গামলার নিচ দিয়ে যে ছিদ্রটা আছে সেখান থেকে দেখো জল কিন্তু খুব বেশি দূরে গিয়ে পড়ছে না। এটা যেমন দূরে পড়ছিল জলটা, এটা কিন্তু গামলার নিচের যে ছিদ্রটা সেটা দিয়ে জল কিন্তু দেখো খুব দূরে পড়ছে না, কাছাকাছি জায়গায় কিন্তু জলটা পড়ছে। তার মানে এর দূরে পড়ার মানে কি হচ্ছে? এই বিন্দুতে তরলের চাপ বেশি। এই ছিদ্র দিয়ে জল কাছে পড়ার অর্থ কী হচ্ছে? এই ছিদ্রের উপর তরলের চাপটা কম। ঠিক আছে, দেখো নিচে লেখাও রয়েছে গামলা অপেক্ষা বোতল থেকে নির্গত জলের বেগ বেশি। এখন কথা হচ্ছে এর যুক্তিটা কি হতে পারে? পরিষ্কার তোমরা বুঝতেই পারছো এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার গভীরতা দেখো অনেক বেশি, বোতলের এইখান থেকে এই পর্যন্ত সে গভীরতা সে পাচ্ছে। আর এই যে ছিদ্রটা আছে দেখো গামলার এই তল থেকে এখানটার গভীরতা কিন্তু অত বেশি নয়। একটু আগে আমরা কি ফর্মুলা ডিরাইভ করলাম? তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতার উপর কিন্তু নির্ভর করে। তাহলে এই বিন্দুটায় তরলের যে গভীরতা আর এই বিন্দুটায় তরলটার যে গভীরতা
সেই গভীরতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই বিন্দুটা অনেক বেশি গভীরে অবস্থিত, যেহেতু এটা বোতলের নিচের থাকা ছিদ্র। আর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার কিন্তু গভীরতা অনেক কম, যেহেতু এই পয়েন্টটা হচ্ছে গামলার মধ্যে অবস্থিত, গামলার তলদেশে থাকা ছিদ্র। বুঝতে পারলে? তাহলে স্বাভাবিকভাবেই এই পয়েন্টে তরলের যা চাপ হবে, এই পয়েন্টে তরলের চাপ কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হবে। ঠিক আছে? তাহলে চাপ এখানে বেশি হওয়ার জন্য জল এখান থেকে অনেক দূরে গিয়ে পড়বে। এই পয়েন্টে বা এই বিন্দুতে চাপ কম হওয়ার জন্য জল কিন্তু দেখো বেশি দূরে গিয়ে ছিটকে পড়তে পারবে না, কাছাকাছি কিন্তু জলটা পড়বে। তার মানে এই এক্সপেরিমেন্ট থেকে আমি কি প্রমাণ করলাম তোমাদের সামনে? দেখো, এই এক্সপেরিমেন্ট থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে তরলের গভীরে কোনো বিন্দুতে চাপ অবশ্যই কিন্তু তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ কিনা এইচের উপর নির্ভর করে। এইচ বা গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ বাড়ে, যেমন এখানে দেখলে। এইচ বা গভীরতা হ্রাস পেলে তরলের চাপ কমে, যেমন এই এক্সপেরিমেন্টটা দেখলে। আশা করি তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, সেই বিষয়টা তোমরা বুঝতে পারলে। চলো আরেকটা এক্সপেরিমেন্ট দিয়ে বিষয়টাকে আরেকটু ভালো করে বুঝে নিই। দেখো, এই ছবিটায় কি দেখতে পাচ্ছ? এই ছবিটা দেখতে পাচ্ছ একটা বোতল নেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন লাস্ট এক্সপেরিমেন্টটা করলাম সেরকম একটা বোতল নেওয়া হয়েছে, কিন্তু আগের এক্সপেরিমেন্টে বোতলটা শুধু একটাই নিচে ছিদ্র ছিল, কিন্তু এখানে দেখো বোতলটার গায়ে কী করা হয়েছে? দুটো ছিদ্র করা হয়েছে। তুমি প্রয়োজন হলে কল্পনা করে নাও নিচেও আর একটা ছিদ্র আছে। ঠিক আছে, তার মানে তিনটে ছিদ্র কল্পনা করে নাও, এইখানে একটা ছিদ্র, এইখানে একটা ছিদ্র, আর নিচে একটা ছিদ্র। ঠিক আছে, নিচের ছিদ্রটা এখানে দেওয়া নেই, তুমি মনে মনে কল্পনা করে নাও এবং কল্পনা করে নিয়ে বলো কোন ছিদ্র দিয়ে নির্গত হওয়া জলটা বেশি দূরে যাবে। দেখো, সবার উপরে যে ছিদ্রটা আছে সেখান থেকে নির্গত জলটা দেখো খুব বেশি দূরে যাচ্ছে না, কাছাকাছি পড়ছে, বোতলের প্রায় গা ঘেঁষে পড়ছে। মাঝামাঝি যে ছিদ্রটা আছে সেখান থেকে নির্গত জলটা দেখো অনেকটা দূরে যাচ্ছে। আর তলায় যদি একটা ছিদ্র থাকতো সেখান থেকে নির্গত জলরাশিটা আরও দূরে গিয়ে পড়তো। বুঝতে পারলে? তার মানে কি, সেটা এখান থেকে বেরিয়ে এইখানে ধরো এসে পড়লো। তার মানে এই পরীক্ষা দ্বারা আমি আবার প্রমাণ করতে পারলাম যে তরলের গভীরতা যত বৃদ্ধি পায় তত কিন্তু সেই পয়েন্টের চাপও কিন্তু ক্রমশ বৃদ্ধি পায়। যেহেতু নিচের যদি ছিদ্র থাকতো এখানে একটা, তাহলে এই ছিদ্রটা যেহেতু সবথেকে গভীরতর ছিদ্র হতো, তাহলে সেইখানে চাপও সবথেকে বেশি হতো তরলের, এবং সেখান থেকে নির্গত জলের বেগও বেশি হতো। মাঝখানের ছিদ্রটার গভীরতা কম, ঠিক আছে, তার মানে চাপও তুলনামূলকভাবে কমে গেছে, অর্থাৎ নিচের ছিদ্র থেকে চাপটা এখানে একটু কম। দেখো, জলরাশি একটু কাছে পড়লো। আর সবার উপরে যে ছিদ্রটা আছে তার গভীরতা সবথেকে কম হওয়ার জন্য জলের প্রেশার একদমই নেই, তার ফলে এখান থেকে কিন্তু দেখো জলরাশিটা কিন্তু কাছাকাছি পড়ছে। এই এক্সপেরিমেন্ট তোমরা পরিষ্কার সবাই দেখতে পাবে। কোথায় দেখতে পাবে? চলো এই এক্সপেরিমেন্টটা আমি একটুখানি বলে দিই। যেমন ধরো তোমাদের বাড়িতে ধরো তিনতলা কারোর বাড়ি আছে, তিনতলা বাড়ির ছাদে ট্যাঙ্ক বসানো আছে। তোমরা দোতলায় তোমাদের কল লাগানো আছে, একতলায় তোমাদের কল লাগানো আছে। কোনখানকার কোন ফ্লোরের কলটা খুললে পরে বেশি জোরে জল পড়ে? এই অভিজ্ঞতা যদি কারোর থেকে থাকে তোমরা দেখতে পারবে যে একতলায় কল যেটা আছে সেই কল খুললে পরে কিন্তু জল কিন্তু অনেক বেশি ফোর্সে পড়ে দোতলার তুলনায়। কেন? কারণ তোমার জলের ট্যাঙ্কটা কোথায় বসানো আছে? তিনতলার ছাদে বসানো রয়েছে। ঠিক আছে, তার মানে সেই তিনতলার ছাদ থেকে একতলার কল পর্যন্ত ভেবে দেখো গভীরতা কতটা বা উচ্চতা কতটা, অনেক বেশি উচ্চতা, অর্থাৎ এইচের মান অনেক বেশি। তার ফলে একতলায় থাকা কল দিয়ে কিন্তু জল অনেক বেশি ফোর্সে পড়বে। দোতলায় কিন্তু এইচের মানটা একটু কমে গেল, তার মানে দোতলায় থাকা কল দিয়ে জলটা আর একটু আস্তে পড়বে। আর তিনতলায় যদি কল থাকে তাহলে তিনতলার কল দিয়ে দেখবে জল খুবই আস্তে আস্তে পড়ছে। বুঝতে পারলে? কারণ তিনতলায় কিন্তু এইচের মানটা যেহেতু কমে গেছে, তার ফলে স্বাভাবিকভাবেই ওই কলের কিন্তু জলের প্রেশারটাও কম হবে। আশা করি এইচের উপর যে তরলের চাপ নির্ভরশীল, অর্থাৎ গভীরতার উপর তরলের চাপ নির্ভরশীল, এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো দ্বারা তোমরা পুরোপুরি ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে গভীরতার ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম। এইবার আমরা চলে আসি তরলের চাপ নির্ণয়ের ক্ষেত্রে ঘনত্বের গুরুত্ব কোন জায়গায়। দেখো, এই ছবিতে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ দুটো একই রকম বোতল নেওয়া হয়েছে। ঠিক আছে, একই রকম সাইজের দুটো বোতল নেওয়া হয়েছে এবং বোতল দুটোর একই রকম দেখো একই জায়গায় দুটো ছিদ্র করা আছে, একদম নিচে দেখো ছিদ্র করা আছে। এই বোতলটারও তাই, এই বোতলটারও তাই। এবং দেখো, এই বোতলটার মধ্যে কি নেওয়া হয়েছে? এই বোতলটার মধ্যে সাধারণ জল নেওয়া হয়েছে, আর এই বোতলটার মধ্যে নুন জল নেওয়া হয়েছে। এবার যেহেতু এই জলটার মধ্যে নুন মিশিয়ে দেওয়া আছে, তার মানে স্বাভাবিকভাবেই এই জলটার কিন্তু ঘনত্ব কিন্তু বেশি হবে সাধারণ জলের তুলনায়। এবার দেখো জলতলটা খেয়াল করো ভালো করে। দেখো দুটো বোতলের কিন্তু জলের তল উপরিতলটা কিন্তু একই লেভেলে আছে।
তার মানে কি, যেহেতু জলের উপরিতলটা একই লেভেলে আছে, তার মানে এই যে ছিদ্রটা যেহেতু একই জায়গায় করা আছে, তার মানে কি এই ছিদ্রটা কিন্তু এই জলতল থেকে কিন্তু যে গভীরতায় অবস্থিত, এই ছিদ্রটাও কিন্তু এই জলতল থেকে সেম গভীরতায় কিন্তু অবস্থিত। তার মানে গভীরতাটা দুটো পয়েন্টের ক্ষেত্রেই সেম করে দিলাম। তাহলে গভীরতা সেম, তাহলে গভীরতা সেম হলে সেই বিন্দুতে তো জলের প্রেশার তো সেম হওয়ার কথা, কিন্তু ছবি কি তাই বলছে? ছবি কিন্তু তা বলছে না। পরিষ্কার বুঝতেই পারছো, দেখো জলের এখান থেকে নির্গত হওয়ার হারটা দেখে বুঝতে পারছো এখানে কিন্তু জলটা কিন্তু অনেক দূরে পড়ছে, তার মানে এই পয়েন্টে প্রেশার কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু এই পয়েন্ট, কারণ এই পয়েন্টে দেখো জলটা কিন্তু অনেক গা ঘেঁষে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে এই পার্থক্যটা হলো কেন? কারণ এখানে এই ছিদ্র দুটোর তো গভীরতা তো সেম রয়েছে। একটু আগে আমরা দেখে আসলাম গভীরতার উপর কোনো বিন্দুতে চাপ নির্ভর করে। তাহলে এখানে কি তাহলে গভীরতার ফ্যাক্টরটা কি কাজ করলো না? দেখো এইখানে গভীরতার ফ্যাক্টরটা যেহেতু সেম হলো দুটোর ক্ষেত্রেই, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু এখান থেকে গভীরতা সেম, তাহলে এখানে যে ফ্যাক্টরটা সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে, সেটা হচ্ছে যে তরলটাই ব্যবহার করেছি সেই তরলের ঘনত্বটা। আমি কি বললাম, এখানে নুন জল ইউজ করেছি যার ঘনত্ব কিন্তু বেশি কম্পেয়ার টু সাধারণ জল। বুঝতে পারলে? তাহলে যেহেতু নুন জলের ঘনত্ব বেশি, তোমরা একটু আগে দেখে আসলে কোনো বিন্দুতে চাপ কিন্তু ঘনত্বের উপর নির্ভর করে, অর্থাৎ ঘনত্ব বাড়লে পরে কিন্তু তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে তরলের চাপও বৃদ্ধি পায়। পরিষ্কার বুঝতে পারছো এখানে, যেহেতু এই তরলটার ঘনত্ব সাধারণ জলের থেকে বেশি, তার মানে এই বিন্দুতে কিন্তু স্বাভাবিকভাবেই তরলের চাপ বেশি, ফলে এই বিন্দু দিয়ে তরলটা দেখো অনেক দূরে পড়ছে, কিন্তু এই বিন্দু দিয়ে তরলটা কিন্তু চাপ কম হওয়ার জন্য অনেক কাছে পড়ছে। ক্লিয়ার? আশা করি তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ যে ঘনত্বের উপর নির্ভরশীল তরলটির, সেটি তোমাদের কাছে আমি ক্লিয়ার করে বলতে পারলাম। আচ্ছা, এইবার যে ছবিটার উপর আমি ক্যামেরা রেখেছি, এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? এই ছবিটার যদি তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়, কি ব্যাখ্যা করবে তোমরা? আমার বিশ্বাস এই আলোচনার পরে এই ব্যাখ্যাটা তোমরা কিন্তু নিজেরাই মনে মনে করে ফেলেছো, তাই তো? নিশ্চয়ই নিজেরা মনে মনে করে ফেলেছো এর ব্যাখ্যাটা, এর ব্যাখ্যা কিন্তু তোমাদের সামনে চলে এসেছে। চলো তোমাদের মনের কথাটাই আমি একবার বলে দিই। দেখতে পাচ্ছ এই যে বোতলটা রয়েছে, এই বোতলটার দেখো নিচে কতগুলো পরপর পরপর কতগুলো ছিদ্র করা আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তার মানে কি এই বোতলের মধ্যে যে জল নেওয়া হয়েছে, এই জলের উপরিতল থেকেই প্রত্যেকটা ছিদ্রের কিন্তু গভীরতা কিন্তু সমান হলো। এইবার দেখো এই অবস্থায় যদি আমি রাখি, তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছিদ্র দিয়েই জল পড়ছে এবং প্রত্যেকটা ছিদ্র দিয়ে জল কিন্তু সমান বেগে পড়ছে। তার মানে কি হলো, এই পরীক্ষাটা কি প্রমাণ করলো, যে যেহেতু প্রত্যেকটা ছিদ্রের গভীরতা যেহেতু এক, তার মানে প্রত্যেকটা ছিদ্র দিয়ে নির্গত জলের বেগও কিন্তু এক। অর্থাৎ কি না, প্রত্যেকটা ছিদ্রে ওপর তরলের চাপ কিন্তু সমান হচ্ছে। প্রত্যেকটা ছিদ্রের উপর তরলের চাপ সমান হওয়ার কারণে প্রত্যেকটা ছিদ্র দিয়ে জল কিন্তু সমান বেগে কিন্তু নির্গত হচ্ছে। এই এক্সপেরিমেন্ট সেটাই প্রমাণ করে। আর এই প্রমাণের ব্যাখ্যাটা তোমরা নিজেরাই কিন্তু মনে মনে করে ফেলেছো বলেই আমার বিশ্বাস, কি তাই তো? আচ্ছা, এইবার আর একখানা কথা বলি। ধরো এই যে এক্সপেরিমেন্টটা আমরা এখানে দেখালাম, এই এক্সপেরিমেন্টটা আমি ধরো এখানে বসে করেছি, অর্থাৎ কলকাতায় বসে করলাম। তাহলে জল নির্গত হলো যে বেগে, সমান বেগে তিনটে ছিদ্র দিয়ে বেরোচ্ছে, চারটে ছিদ্র দিয়ে বেরোচ্ছে, সে বুঝতেই পারছো। কিন্তু যে বেগে জল নির্গত হয়েছে সেটা তো একটা বেগে, সার্টেন বেগে নির্গত হয়েছে, তার জন্য তো এতটা দূরে গিয়ে জলটা পড়ছে। ঠিক আছে, এবার এই সেম এক্সপেরিমেন্ট যদি কেউ দার্জিলিংয়ে বসে করি আমরা, তখন কিন্তু দেখতে পাবো কলকাতায় বসে করলে যত দূরে জলের রাশিগুলো পড়ছিল, দার্জিলিংয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করলে কিন্তু জলরাশিগুলো কিন্তু অত দূরে কিন্তু পড়বে না, আরও কাছে পড়বে। প্রত্যেকটা জলের স্ট্রিমই কিন্তু আরও কাছে চলে আসবে। এখন দার্জিলিংয়ে করলে পরে কেন জলের স্ট্রিমগুলো কাছে চলে এলো? তার কারণ হচ্ছে একটাই। কী কারণ বলো? কলকাতায় যে অভিকর্ষজ ত্বরণের মান অর্থাৎ জি এর মান, দার্জিলিংয়ে কিন্তু অভিকর্ষজ ত্বরণ বা জি এর মানটা কিন্তু অনেক কম। এবং আমরা জানি তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কিন্তু অভিকর্ষজ ত্বরণ জি এর মানের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। যেহেতু দার্জিলিংয়ে জি এর মানটা অনেক কমে গেছে কলকাতার তুলনায়, তার মানে দার্জিলিংয়ে যদি আমি এক্সপেরিমেন্টটা করতাম, তাহলে দার্জিলিংয়ে এক্সপেরিমেন্ট করলে পরে এই ছিদ্রগুলোর উপর কিন্তু তরলের গভীরতা কিন্তু তরলের ঘন কী বলো জি এর মানটা কিন্তু কম হয়ে যেত। ঠিক ঠিক আছে, তুমি যদি দার্জিলিংয়ে বসে এক্সপেরিমেন্টটা করছো, তাহলে এই প্রত্যেকটা ছিদ্রের উপরেই কিন্তু কার্যকরী অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু কম হয়ে যেত, অর্থাৎ জি এর মানটা কম হয়ে যেত। এবং স্বাভাবিকভাবে জি এর মান কম হয়ে যাওয়ার ফলে এই ছিদ্রগুলোর উপর তরলের চাপ কিন্তু কমে যেত, এবং তরলের চাপ কম হওয়ার জন্য কিন্তু তরল কিন্তু অত বেশি বেগে কিন্তু পড়তো না। তার মানে এই জলরাশিগুলো অনেক বেশি বোতলের
গা ঘেঁষে পড়তো যদি আমি এক্সপেরিমেন্টটা দার্জিলিংয়ে বসে করতাম। তাহলে এই কতগুলো এক্সপেরিমেন্ট দ্বারা আমি প্রমাণ করতে পারলাম যে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতা অর্থাৎ এইচের উপর নির্ভর করে। ক্লিয়ার? যে তরলটা ব্যবহার করছি তার ঘনত্ব বা ডেন্সিটির উপর নির্ভর করে, যেটা সাধারণ জল আর লবণ জল মেশানো বোতলের এক্সপেরিমেন্ট দেখে আমি প্রমাণ করলাম তোমাদেরকে। আর অবশ্যই কোন স্থানে আমি এক্সপেরিমেন্টটা করছি, অর্থাৎ স্থান ভেদে যেহেতু অভিকর্ষজ ত্বরণ জি এর মান অর্থাৎ কিনা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর মানটার যেহেতু স্থান ভেদে পরিবর্তন হয়, তার ফলে তরলের কোনো বিন্দুতে চাপের মানেরও কিন্তু স্থান ভেদে পরিবর্তন হয়, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। এইবার চলো লাস্ট আর একটা এক্সপেরিমেন্ট করি, দেখে নিই তরলের সমোচ্চশীলতা ধর্ম কাকে বলে। খুব ভালো করে ছবিটা খেয়াল করো। দেখো দুটো পরস্পর সংযুক্ত পাত্র নেওয়া আছে, মাঝখানে দেখো একটা কর্ক লাগানো আছে, এই চাবিটা ঘুরিয়ে একটা চাবি লাগানো আছে, এই চাবিটা ঘুরিয়ে এই পাত্র দুটোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করা যায়, আবার চাবিটা ওপেন করে দিলে পাত্র দুটোর মধ্যে সংযোগ স্থাপিত হয়। এবার প্রথমে ধরে নাও চাবিটা বন্ধ আছে, চাবিটা বন্ধ থাকা অবস্থায় দেখো এই পাত্রে তরলের উচ্চতা দেখো অনেক বেশি, আর এই পাত্রে দেখো তরলের উচ্চতা অনেক কম। ঠিক আছে? তার মানে পরিষ্কার বুঝতে পারছো তরলের ভেতরে আমি যদি এই তরলটার ভেতরে এখানে যদি একটা পয়েন্ট নিই, এই আর তরলের ভেতরে যদি এখানে একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটার গভীরতা দেখো অনেক কম হয়ে যাচ্ছে, আর এই পয়েন্টটার গভীরতা দেখো এই তরলের উপরিতল থেকে অনেক বেশি থাকছে। তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এই পয়েন্টে তরলের চাপ যত হবে এই পয়েন্টে কিন্তু তরলের চাপ তার থেকে কিন্তু অনেক কম হবে। অর্থাৎ কিনা পরিষ্কার বোঝা যাচ্ছে তরলের ভেতরে এই দুটো বিন্দুতে চাপের মানের কিন্তু পার্থক্য আছে, এই বিন্দুতে চাপ বেশি, এই বিন্দুতে কিন্তু চাপটা কিন্তু কম থাকছে। তাহলে এই অবস্থাটা তো আমি জোর করে রেখেছি, কারণ চাবিটা আমি বন্ধ করে রেখেছি। এইবার যদি আমি এই জোর করাটা বন্ধ করে দিই তাহলে কি হবে, অর্থাৎ ন্যাচারাল প্রসেস যদি আমি সেটা রাস্তা খুলে দিই তাহলে কি হবে, অর্থাৎ কি না চাবিটা আমি খুলে দিলাম, চাবিটা যদি ওপেন করে দিই তাহলে কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো অ্যারোগুলো কি দেখাচ্ছে, জলের রাশি এইখান থেকে এই পাত্রের দিকে আসা শুরু করবে, অর্থাৎ এই পাত্রে জলতল নামতে থাকবে আর এই পাত্রে জলতল আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। বুঝতে পারলে কি বললাম তাহলে? এবং কতক্ষণ এই ব্যাপারটা চলবে, অর্থাৎ এখানে জলতল নামবে এখানে জলতল উঠবে, এই ব্যাপারটা কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত এই দুটো পাত্রের জলতলের উচ্চতাটা সমান হয়ে যায়। দুটো পাত্রে জলতলের উচ্চতা সমান হয়ে যাওয়া মানে তখন কিন্তু জলরাশির প্রবাহ এদিক থেকে এদিকে টোটালি বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এই যে ধর্মটা, অর্থাৎ জলের তল পরস্পর সংযুক্ত পাত্রে জলের তল সব উপরিতল সব একই তলে থাকতে চায়, এটাকেই আমি বলি হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। জলের এই সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে শহরে জল সরবরাহ করা হয়। চলো শহরে জল সরবরাহের ব্যাপারটা জলের সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে কীভাবে করা হয় সেটা একটু আমরা বুঝে নিয়ে আজকের আলোচনা শেষ করি। দেখো দেখতে পাচ্ছ এই ছবি তোমরা তোমাদের আশপাশেও দেখতে পাও। দেখো যে মেন যে ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করা হয়, দেখো সেই ট্যাঙ্কটাকে দেখো অনেক উঁচুতে, দেখো এই যে স্তম্ভের সাহায্যে অনেক উঁচুতে সেই ট্যাঙ্কটাকে কিন্তু এস্টাবলিশ করা হয় বা বসানো হয়। ঠিক আছে? এইবার এই ট্যাঙ্ক থেকে যে দেখো পাইপ বেরোচ্ছে, এই পাইপ কী করছে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে জল সরবরাহ করছে। এটা যেমন ধরো রাস্তার কল, এই রাস্তার কল দিয়ে দেখো জল পড়ছে, স্বাভাবিকভাবে এই কল দিয়ে জল পড়ার হারটা খুব বেশি হবে, কারণ দেখো এই পয়েন্টটা আর যেখান থেকে জল সাপ্লাই হচ্ছে সেই পয়েন্টটার মধ্যে এইচের পার্থক্য দেখো কত, গভীরতার কিন্তু বিরাট পার্থক্য, অর্থাৎ এইচের মানটা অনেক বেশি, তার ফলে এই কলে কিন্তু জলের প্রেশার অনেক বেশি, তার মানে এই কল দিয়ে জল তীব্র বেগে বেরোবে। স্বাভাবিকভাবেই এবার একটা বাড়ির ক্ষেত্রে তুমি বিবেচনা করো, তাহলে বাড়ির এই একতলা দোতলা তিনতলা একদম টপ ফ্লোর, বুঝতে পারলে? তাহলে কি বললাম তাহলে, তাহলে দেখো সব থেকে জল কোথায় জোরে পড়বে, একতলায় জল সব থেকে জোরে পড়বে, যেটা তোমাদের একটু আগে বললাম, এখানে ছবি দিয়ে দেখাচ্ছি। কারণ এখানে যদি কোনো কল থাকে, এই কল আর এখান থেকে যেখান থেকে জল নির্গত হচ্ছে এই রিজার্ভার, তার মধ্যে দেখো হাইট এইচের বিরাট পার্থক্য, এইচটা অনেক বেশি, তার ফলে জলের বেগ কিন্তু একতলায় অনেক বেশি হবে। দোতলায় যদি তুমি আসো, দোতলায় খেয়াল করো এই পয়েন্ট থেকে কিন্তু দোতলার কিন্তু ডিফারেন্স কিন্তু কমে গেছে, অর্থাৎ হাইট কিন্তু কমে যাচ্ছে, ফলে দোতলায় জলের প্রেশার অত বেশি হবে না। তিনতলায় স্বাভাবিকভাবেই প্রেশার আরও কমবে, চারতলায় প্রেশার তো একদমই কম হবে, জল পড়তেই চাইবে না, কারণ দেখতে পাচ্ছ এখানের সঙ্গে এখানে কিন্তু হাইটের ডিফারেন্স কিন্তু খুবই কমে গেছে। এখন তুমি দেখতে পাচ্ছ যে শহরের এই যে ট্যাঙ্ক থেকে শহরের একটা বাড়িতে জল সরবরাহ করা হয়েছে, এখন নর্মালি ট্যাঙ্কটা যে হাইটে অবস্থিত সেখান থেকে কিন্তু এই চারতলা পর্যন্ত জল উঠে যাওয়ার কথা। ঠিক আছে? কারণ ট্যাঙ্কটা তো অবশ্যই চারতলার থেকে অনেক উঁচুতে আছে,
কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা কি বলে, আমাদের বাড়িতে যে মিউনিসিপ্যালিটির কলের লাইন আছে সেই কলের লাইন কিন্তু জল কিন্তু ম্যাক্সিমাম একতলা পর্যন্তই সেই জল কিন্তু আসে, দোতলায় কিন্তু ওঠে না। এখন তোমাদের প্রশ্ন হতে পারতো কেন তাহলে সেই যে জলের লাইনগুলো আমাদের পাড়ায় পাড়ায় রয়েছে সেই জলের লাইন দিয়ে আমরা কেন দোতলায় জল তুলতে পারি না? কারণ দেখো এই ছবিতে তো তোমরা একটা বাড়ি দেখতে পাচ্ছ, তাহলে তোমাদের পাড়ায় যে ধরো ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক থেকে নিশ্চয়ই একটা বাড়িতে জল সরবরাহ করা হয় না, পাড়ার মধ্যে ধরো 30টা বাড়ি রয়েছে এরকমভাবে, ঠিক আছে? তার মানে 30 জায়গায় তোমার কিন্তু এই জলটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। বা ধরো 100টা বাড়ি রয়েছে, 30 আমি কম বললাম, ধরো 100টা বাড়ি রয়েছে, তার মানে 100টা বাড়িতেই জলটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই এই ট্যাঙ্ক থেকে জলটা যখন এরকমই 100টা বাড়িতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তখন জলের প্রেশার তো স্বাভাবিকভাবেই কমেই যাবে, তাই না? তার মানে যদি এই ট্যাঙ্ক থেকে একটা বাড়িতে জল ডিস্ট্রিবিউট করা হতো তাহলে কিন্তু 4তলা অবধি জল উঠতে পারতো। কিন্তু যেহেতু 100টা বাড়ি বা 50টা বাড়ির মধ্যে এই জলটা, ট্যাঙ্কের জলটা যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই ট্যাঙ্কের জলটা শুধুমাত্র রাস্তার ট্যাপের কল দিয়ে পড়ে, আর বাড়ির একতলা পর্যন্তই কিন্তু এই কলের জলটা কিন্তু পড়বে। বুঝতে পেরেছো? এই ট্যাঙ্কের জলটা একতলা অবধি সরবরাহ করা যায়। তারপরে ফার্দার দোতলা বা তিনতলায় জল সরবরাহ করতে হলে কি করতে হয় আমাদেরকে জানো? যে সরাসরি এই মিউনিসিপ্যালিটির ট্যাঙ্কের জল কিন্তু আমরা দোতলায় বা তিনতলায় কিন্তু সরাসরি তুলতে পারি না। এই যে জলটা আসছে সেটা আমরা বাড়িতে তলায় রিজার্ভার বানাই, রিজার্ভার বানিয়ে সেই জলটাকে সেখানে স্টোর করি, পরে স্টোর করে সেটাকে আমরা বাড়িতে নিজস্ব পার্সোনাল পাম্প লাগিয়ে সেটা কিন্তু ওপরে তুলি, ছাদের ওপরে সেই ট্যাঙ্ক আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বসানো হয়। এবং ছাদের ওপর যদি তুমি ট্যাঙ্ক বসাও সেই ট্যাঙ্কের জলটা কিন্তু তুমি কিন্তু তিনতলা বলো, দোতলা বলো, একতলা বলো, সব জায়গাতেই কিন্তু তুমি ব্যবহার করতে পারবে। তাহলে মিউনিসিপ্যালিটির ট্যাঙ্কের জল তুমি ফার্স্টে বাড়িতে রিজার্ভারে স্টোর করো, সেই স্টোর করা জলকে পাম্প দিয়ে তোমার বাড়ির ছাদে যে ট্যাঙ্ক বসিয়েছো সেই ট্যাঙ্কে তুমি সেই জলকে এখানে স্টোর করো, সেই স্টোর করা জলকে তুমি কলের মাধ্যমে দোতলায়, তিনতলায় বলো, দোতলায় বলো, একতলায় বলো, সরবরাহ করো। তাহলে এই হচ্ছে টোটাল জল সরবরাহ ব্যবস্থা, যেটার ক্ষেত্রেও কিন্তু আমরা গভীরতার সঙ্গে যে তরলের চাপ যে ডিপেন্ডেন্ট সেই সম্পর্কটা কিন্তু আমরা সেখানেও কিন্তু দেখতে পেলাম এবং প্রমাণ করলাম জলের সমুচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে শহরের বিভিন্ন বাড়িতে কিন্তু জল সরবরাহ করা হয়। আজ তাহলে আমরা এখানেই শেষ করলাম। আশা করি আমাদের টোটাল এই ভিডিওটা দ্বারা তরলের চাপ বিষয়বস্তুটা তোমাদের কাছে আমি ক্লিয়ারভাবে তুলে ধরতে পেরেছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিনকে আবার নতুন একটা কোনো ইন্টারেস্টিং সাব টপিক নিয়ে আমি তোমাদের সামনে আসছি। ওকে।